তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কোষ প্রাচীর। হ্যাঁ, এবার আমরা যেটাতে চলে যাব, তাহলে আমাদের মোটামুটি আমরা কোষ ঝিল্লি পড়া শেষ, আমাদের সরি মানে হচ্ছে সজীব কোষ পড়া শেষ। লাস্ট আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আদর্শ উদ্ভিদ কোষের গঠন এবং আদর্শ উদ্ভিদ কোষের কি চিত্র। আচ্ছা, এবার আমরা কোথায় যাব বলো তো? কোষ প্রাচীর। আচ্ছা, কোষ প্রাচীর আমরা একটু দেখি। কোষ প্রাচীর, কোষ প্রাচীর পড়ার ক্ষেত্রে আমরা দেখি, মনে করি যে এটা একটা কোষ, এইটা একটা কোষ। এই দুই কোষের মধ্যে যদি জিনিস আদান প্রদান করতে দরকার আছে, তাই না? একটু আদান প্রদানের দরকার আছে বা অন্যান্য কিছু জিনিসের দরকার আছে, তাহলে আমরা তখন কি করব? তখন আমরা এই দুই জিনিসের মাঝামাঝি যাতে কোষগুলোর মধ্যে একটা সংযোগ থাকে, এই সংযোগটা রক্ষা করার জন্য দেখা যায় যে একটা পর্দার সৃষ্টি হয়। এই যে পর্দা, মানে এই দুইটার মধ্যে যাতে দুই কোষের মধ্যে একটা কি থাকে? সংযোগ থাকে। মনে করি এইটা একটা কোষের কোষ প্রাচীর, এইটা আরেকটা কোষের কোষ প্রাচীর। আমি গ্যাপটা একটু বেশি দেখাচ্ছি, এত গ্যাপটা মানে কাছাকাছি থাকে। হ্যাঁ, তো এই যে মাঝামাঝি এদের একটা কোষ আছে, এই সরি মানে একটা এদের ছিদ্র দ্বারা যুক্ত হয়ে গেছে। তাহলে এই যে অংশটা যেটা আছে এটাকে বলতেছি, তাহলে দুইটা কোষের মাঝামাঝি দেখা আছে না? তাহলে আমরা বলবো কি বলতো? এটাকে কি বলবো? মধ্যপর্দা। আমরা এটা কিভাবে করব? আমরা একটা ছক করে করব, তাহলে দেখা যাবে যে পড়াটা পড়তে আমাদের অনেক বেশি ইজি হবে। হ্যাঁ, প্রথমে আমরা দিব 1 2 সরি 3 4, একটু বেশি নিচে হয়ে গেছে। এরপরে 1 2 আমরা প্রথমে দেব স্তর, 2 নম্বরে আমরা দেব পুরুত্ব, আর 3 নম্বরে দেব আমরা রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ, কথা কি বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথমে আমরা বলবো স্তর। স্তর মানে এই যে কোষ প্রাচীরটা যে আছে, এই কোষ প্রাচীরটার কতগুলো স্তর তৈরি হবে। কতগুলো স্তর? আমরা প্রথমে বললাম যে এই যে একটা প্রথম হচ্ছে মধ্যপর্দা, বোঝা যায় দুই কোষের মধ্যে। এরপরে হচ্ছে দেখা যাবে যে এই কোষ প্রাচীরের মধ্যে আরেকটা পর্দার সৃষ্টি হচ্ছে প্রাচীরটাকে একটু মোটা করার জন্য। তাহলে এই যে মধ্যপর্দার পরেই প্রাথমিকভাবে ইনিশিয়াল ভাবে একটা তৈরি হলো না? এই যে ইনিশিয়াল যে কোষটাকে তৈরি হয়, তাহলে ইনিশিয়াল মানে মনে করো যে আমরা সাধারণত এরকম করি যে যখন ছোট থেকে একটু করি, তারপরে কথা বলতে প্রাইমারি কলেজে, প্রাইমারি স্কুলে সরি কলেজে ভর্তি প্রাইমারি স্কুলে ভর্তি, তাহলে প্রাইমারি স্কুল, এরপরে কি সেকেন্ডারি স্কুল, তারপরে হায়ার সেকেন্ডারিতে যাই। তাহলে এই মধ্যপর্দার পরেই কি ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক স্টেজ। তাহলে এই যে পর্দাটাকে, এটাকে আমরা কি বলবো বলতো? তাহলে প্রথমে হচ্ছে মধ্যপর্দা, এরপরে কি প্রাথমিক পর্দা। কথা কি বোঝা গেছে? কোনো কোনো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, কিছু কিছু কোষের ক্ষেত্রে আরেকটা পর্দা দেখা যায়। প্রত্যেকের ক্ষেত্রে কি না, কিছু কিছু বিশেষ কিছু ক্ষেত্রে আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে সেকেন্ডারি পর্দা। এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে? আচ্ছা, আমরা নিশ্চয়ই এটা জানি যে টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা কি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু বিভাজিত হয় না স্থায়ী টিস্যু বিভাজিত হয়? ভাজক টিস্যু বিভাজিত হয়। তার মানে যে টিস্যুটা বিভাজিত হইতে থাকবে স্থায়ী মানে কি একটা স্থায়ী পড়বে, কিন্তু ভাজক টিস্যুর ক্ষেত্রে তো চলতেই থাকবে। তার মানে যে সকল কোষে ভাজক টিস্যু তৈরি হতে পারে তাদের ক্ষেত্রে কি স্থায়ী দেখা যাবে না? তার মানে এই সেকেন্ডারি পর্দাটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই দেখা যায় যাদের ভাজক টিস্যু থাকে না। কথা কি বোঝা গেছে? ভাজক টিস্যু থাকলে সেকেন্ডারি পর্দা হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন একটু মধ্যে যাই। তাহলে আমরা বুঝে গেছি মধ্যপর্দা, প্রাইমারি পর্দা, এরপরে কোথায় চলে গেলাম আমরা? সেকেন্ডারি পর্দা। এখন আমরা পুরুত্ব দেব। মধ্যপর্দার কোনো পুরুত্ব নাই। প্রাথমিক পর্দা, আচ্ছা আমরা প্রাথমিক স্কুলে মানে প্রাইমারি স্কুলে হ্যাঁ পড়ি কত বছর বয়স পর্যন্ত? 1 থেকে 5 বছর না? মনে করি ওইভাবে একটু কনসেপ্ট নিই, মনে করি যেটা 1 থেকে 3 মাইক্রোমিটার। আর সেকেন্ডারিতে পড়ি কত? 5 থেকে শুরু হয় না? এই 5 থেকে শুরু হবে, 5 থেকে 8 মাইক্রোমিটার। কথা কি বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, আর এটা হচ্ছে 5 থেকে 8 মাইক্রোমিটার। মানে 2 বছর একটু স্লো করবে। এখন বাচ্চারা একটু বেশি জানো তো, এইজন্য 2 বছর একটু কম দিলে সমস্যা নেই। ঠিক আছে? তাহলে প্রাথমিক পর্দা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, আর সেকেন্ডারি পর্দা কত? 5 থেকে 8 মাইক্রোমিটার। আচ্ছা, এখন আমরা কিছু জানবো রাসায়নিক পদার্থগুলো কি। মধ্যপর্দার মধ্যে যে রাসায়নিক পদার্থ প্রধানত রয়েছে সেটা হচ্ছে পেকটিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অনেকে এগুলো কিন্তু ভয় পেয়ে পড়তে চায় না। হ্যাঁ, অনেকে প্রথম অধ্যায়টা বাদ দিয়ে তারপরে অধ্যায়গুলোতে যায়। ঠিক আছে? তোমরা এটাই করছো, ঠিক আছে? তবে এটা করা যাবে না, প্রথম অধ্যায়টা করতে হবে। তাহলে মধ্যপর্দার মধ্যে প্রধান উপাদানটা কি বলতো? পেকটিক অ্যাসিড। আচ্ছা, পেকটিক অ্যাসিড কি থাকে? সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এখন এখানে একটা কোন নাম্বার কোশ্চেন আসে, পেকটিন কি? পেকটিন কি? আমরা উত্তর লিখব। উত্তর, অদ্রবণীয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেটকে একত্রে কি বলে? পেকটিন। অদ্রবণীয়
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামকে একত্রে কি বলে? পেকটিন বলে। আমি বুঝাতে পারছি? আচ্ছা, আমরা মনে হয় একটু ওই পাশে বেশি চাপে যাচ্ছি না, এইদিকেও তো আসা যায়। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা বলি যে মধ্যপর্দার ক্ষেত্রে প্রধানত কোন উপাদান দেখা যায়? পেকটিক অ্যাসিড। এরপরে 2 নম্বরে বলবো আমরা প্রাথমিক পর্দা। প্রাথমিক পর্দার মধ্যে কি কি দেখা যায়? প্রাথমিক পর্দার ক্ষেত্রে আমাদের প্রধান যে উপাদানগুলো দেখা যায় সেটা হচ্ছে সেলুলোজ, তারপরে কি দেখা যায়? হেমিসেলুলোজ, আরেকটা কি? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট একটু মনে রাখবো। এরপরে যেটা আমরা বলবো সেটা ইম্পর্টেন্ট। সেকেন্ডারি পর্দার ক্ষেত্রে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। সেকেন্ডারি পর্দার ক্ষেত্রে আমাদের আছে সুবেরিন, ওএক্স, লিগনিন, আর আরেকটা আছে সেলুলোজ। আচ্ছা, আমরা আশা করি যে মোটামুটি বুঝতে পারছি সবগুলো। তাহলে এখানে আমরা রাসায়নিক পদার্থ সম্বন্ধে জানলাম। পুরুত্বটা একটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের করতে লাগবে। আর হচ্ছে পর্দা। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে কয়েকটা গুরুত্বপূর্ণ, যে মনে করি এটা একটা আরেকটা কোষের অংশ। হ্যাঁ, এই যে দুইটার মধ্যে একটা ফাঁক দেখা যাচ্ছে, এটা একটা পিক পেয়ার। এই যে এটারও একটা আছে যে পেয়ার, হ্যাঁ, খুব এলাকা। ঠিক আছে, এগুলো আপনাদের মোটামুটি একটু রিডিং করে নিলে লাগবে না, সমস্যা নেই। তাহলে আমাদের বেসিক কনসেপ্টটা থাকতে লাগে। পোস্ট-প্রাক থেকে প্রশ্ন সেরকম আসে না, তবে এই যে এখান থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, এখন আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এমসিকিউর জন্য। আমরা একটু শুনি। আমরা বললাম স্পেসিফিক মধ্য পর্দায় বেশি থাকে কি? পেকটিক অ্যাসিড। প্রাথমিক পর্দায় কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি পর্দার মধ্যে কি থাকে? সুবেরিন, ওয়াক্স, লিগনিন, এইসব থাকে না? আচ্ছা, স্পেসিফিক ভাবে আমরা করছি, কিন্তু যদি একেবারে ইনিশিয়াল মানে তোমার হচ্ছে যে বলে সবগুলোর মধ্যে কোনটার কত পার্সেন্টেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে লাগবে। আমরা একটা নোট দিব, এনওটি নোট। আমরা লিখবো একটা টেকনিক, সেটা হচ্ছে যে নোটের ক্ষেত্রে আমরা টেকনিকটা লিখবো, সবাই প্রীতমকে দেখে হাসতে লাগলো। প্রীতম কিছু মনে করিও না, ঠিক আছে? তোমার দেখে কেউ হাসবে, তার সমস্যা নেই, আমরা একটু শয়তানি করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে হ্যাঁ, প্রীতমের জন্য আমরা প্রীতম নামটা দিছি। এখন আমরা বলি যে সবাই প্রীতমকে দেখে হাসতে লাগলো। আচ্ছা, হাসাহাসি করা যাবে, প্রীতম রাগ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে সবাই, সতে হচ্ছে আমরা মনে রাখবো সেলুলোজ, ঠিক আছে? ওতে হলো পেকটিন। দেখা দেখির আমাদের দরকার নাই, হাতে হলো হেমিসেলুলোজ, আর লোতে কি? লিগনিন। এই যে আমরা একটা টেকনিক মনে রাখবো, না হলে মনে থাকবে কিন্তু, হ্যাঁ, এই জন্য আমাদের এগুলো খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে। সবাই প্রীতমকে দেখে হাসতে লাগলো। কি? সেলুলোজ, পেকটিন, হেমিসেলুলোজ, লিগনিন। আচ্ছা, আমরা একটু বলি, আমরা জানি যে আমরা তৃতীয় অধ্যায় পড়ছিলাম কোষপ্রাচীর, মানে তোমার হচ্ছে যে উদ্ভিদ কোষের প্রাচীর যখন মানে সঞ্চিত পদার্থ আর গাঠনিক পদার্থ পড়ছিলাম না, কোষ প্রাচীর তার একটা গাঠনিক অংশ। তাহলে ওখানে মূল উপাদান কি ছিল বলতো? সেলুলোজ ছিল। আচ্ছা, তাহলে এখন এই মূল উপাদান সেলুলোজ কতটুকু থাকতে পারে? থাকবে হচ্ছে 40%। কথা কি বোঝা গেছে? কতগুলো বলতো? 40। সবচেয়ে বেশি থাকবে তাহলে অবশ্যই এটা, ঠিক আছে? পেকটিন তাহলে কত থাকবে? আমরা ওই সিরিয়াল অনুযায়ী দিছি 40, তারপর কত হবে? 30, তারপর কত হবে? 20, তারপর কত হবে? 10। কথা কি বোঝা গেছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রশ্ন আসবে হেমিসেলুলোজ কতটুকু, লিগনিন কতটুকু, পেকটিন কতটুকু, ভার্সিটিতে মেডিকেল আসতে পারে প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এখন আমরা তাহলে আমরা মোটামুটি এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে তাহলে রাসায়নিক উপাদান নিয়ে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। এইখানে এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এটাও নোট দিব, নোট নাম্বার 2। এটা একটু বুঝতে হবে। কি বুঝতে হবে তোমরা দেখি। আমরা জানি যে যখন কোষ প্রাচীরের হচ্ছে একেবারে মানে একটা পরিপূর্ণ অংশ, কিন্তু কোষ প্রাচীরের মূল উপাদানটা কি বলতো? সেলুলোজ। সেলুলোজ কিভাবে গঠিত হয় আমরা পড়ছিলাম, হয়তো অনেকের মনে না থাকবে, তৃতীয় অধ্যায়ে আমরা পড়ছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু প্রথম থেকে বলি। সেলুলোজ গঠিত হয় মানে কিভাবে সম্পূর্ণ অংশটা তৈরি হয়, এটাকে গ্রাফ করে আমাদের করতে হবে যাতে করে মনে থাকে। বুঝা গেছে? এখান থেকে প্রশ্ন আসে কিন্তু বিটা ডি গ্লুকোজ, এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়ছিলাম। আলফা ডি গ্লুকোজ আর এটা কি? বিটা ডি গ্লুকোজ। আশা করি সবাই মনে আছে। এই যে বিটা ডি যে গ্লুকোজ,
এই বিটা ডি গ্লুকোজ একত্রে মিলিত হয়ে কি গঠন করে? সেলুলোজ। কথা বুঝা গেছে? সেলুলোজ কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান। প্রধান উপাদান কোষ প্রাচীরের প্রধান উপাদান। কথা কি বুঝা গেছে? তাহলে বিটা ডি গ্লুকোজ থেকে কি তৈরি হয়? সেলুলোজ। অসংখ্য বিটা ডি একত্রে হয় কি হয়? সেলুলোজ। এখন এই যে সেলুলোজ গুলো আছে প্রায় 100টা সেলুলোজ চেইন মিলে, কয়টা? 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করা হচ্ছে ক্রিস্টালাইন মাইসিন। ক্রিস্টালাইন মাইসিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্রিস্টালাইন মাইসিন কি? ক্রিস্টালাইন মাইসিন হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক একক। কথা বলতে গাঠনিক ক্ষুদ্রতম একক। হ্যাঁ, কোষ প্রাচীরের গাঠনিক ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ডিইউতে একবার আসছে। কথা বোঝা গেছে? এই জন্য আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বললাম যে বিটা ডি গ্লুকোজ থেকে কি তৈরি হলো? সেলুলোজ। সেলুলোজ থেকে কি তৈরি হবে? 100টা চেইন মিলে ক্রিস্টালাইন মাইসিন কোষ প্রাচীরের কি মূলত গাঠনিক ক্ষুদ্রতম একক। এটা একটা আরেকটা জিনিস আমাদের বলতে হবে, এটা আজমল স্যারের বই আছে। এই যে ক্রিস্টালাইন মাইসিন আছে, এর বেশ হচ্ছে 100 অ্যাংস্ট্রম। ঠিক আছে? 100 অ্যাংস্ট্রম। ঠিক আছে? তাহলে হচ্ছে ক্রিস্টালাইন মাইসিনের বেশ কত বলতো? 100 অ্যাংস্ট্রম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ক্রিস্টালাইন মাইসিন আছে, এই ক্রিস্টালাইন মাইসিনের মোট 20টা। আচ্ছা, 100 থেকে 20 কম না বেশি? কম। যদি কম হয় থাকে আমরা কি বলি? মাইক্রো বলি না ম্যাক্রো বলি? মাইক্রো বলি। তাহলে এই যে ক্রিস্টালাইন মাইসিনের 20টা ক্রিস্টালাইন মাইসিন মিলে তৈরি করবে মাইক্রোফাইব্রিল। কথা কি বোঝা গেছে? মাইক্রোফাইব্রিল। ঠিক আছে? এখন এই যে মাইক্রোফাইব্রিল আছে না, এই মাইক্রোফাইব্রিলের পরে আবার 250টা মাইক্রোফাইব্রিল। আচ্ছা দেখো তো, 20 থেকে 250 কম না বেশি? বেশি। তাহলে মাইক্রো থেকে কি হবে? ম্যাক্রো হবে। ম্যাক্রোফাইব্রিল তৈরি হবে। ম্যাক্রোফাইব্রিল। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার কি বলে ক্রিস্টালাইন, তোমার বিটা ডি সেলুলোজ, বিটা ডি গ্লুকোজ থেকে হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে 100টা চেইন হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলিন। ক্রিস্টালাইন মাইসিলিন থেকে কি হচ্ছে 20টা ক্রিস্টালাইন মাইসিলিন মিলে হচ্ছে মাইক্রোফাইব্রিল। 20টা তারপর মাইক্রোফাইব্রিল হচ্ছে 250টা মিলে কি তৈরি করতেছে? ম্যাক্রোফাইব্রিল। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। তারপর হচ্ছে এই যে ম্যাক্রোফাইব্রিল নিচে দেখা যাচ্ছে না, এই যে ম্যাক্রোফাইব্রিল গুলো আছে, এই ম্যাক্রোফাইব্রিল গুলো অসংখ্য ম্যাক্রোফাইব্রিল একত্রে মিলিত হয়ে আচ্ছা, অসংখ্য মাইক্রোফাইব্রিল একত্রে মিলিত হয় তৈরি করে ফাইবার, যেটাকে আমরা বলি তন্তু। কথা বোঝা গেছে? আঁশ যেগুলো আর কি। হ্যাঁ, তাহলে ফাইবার বা তন্তু তৈরি। তাহলে আমরা দেখতে পেলাম কত বড় একটা লং প্রসেসের মধ্যে দিয়ে আমরা দেখতে চাইতাম। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা একটা, অবশ্যই অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এগুলা ইয়ার জন্য না, কি বলে যে এইচএসসি সৃজনশীলের জন্য লাগবে না। তাহলে আমাদেরকে বিটা ডি গ্লুকোজ, সেলুলোজ 100টা চেইন মিলে কি করে ক্রিস্টালাইন মাইসিলিন, ক্রিস্টালাইন মাইসিলিন 20টা হয়ে গেল, মাইক্রো হয়ে গেল, মাইক্রোকোজ। এই যে ধাপগুলো মনে রাখবে, তাইলে মনে করবে যে 20টা না 250টা। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা আজকে অবশ্যই কোষ প্রাচীর পর্যন্তই রাখবো। কোষ ঝিল্লি আমরা নেক্সট লেকচারে বলবো। আজকে লেকচারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, একটু প্রথম দিকে আমি একটু কথা বলছি। এখন আমরা চলে যাব যে কোষ প্রাচীরের কাজ। অনেকেই কি করে মনে রাখবো, পরীক্ষা হলে যায় কাজগুলো হবে, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এই কাজটা করা যাবে না। কোষ প্রাচীরের কাজ আসতে পারে সৃজনশীলের জন্য, আমি বলবো না যে একেবারে আসবে, তবে আসতে পারে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে কোষ প্রাচীরের কাজগুলা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা জিনিস মনে করি তো, যে এই যে প্রাচীর যে বলতেছি, এই প্রাচীর আমরা প্রাচীর দিই কিসের জন্য বলতো? বাসার বাইরে ভিতরের জিনিসগুলো যাতে সুরক্ষিত থাকে, চোর ডাকাত হ্যানত্যান যে কি থাকে সুরক্ষিত থাকে, ঠিক সেরকম। তার মানে এই যে প্রাচীরটা আমাদেরকে কি দেয়? একটা আশা দেয় যে সমস্যা নেই, দাঁড়ছে ঘুমাও বাঙালিরা, আমরা আছি। কথা বুঝতে জানি, প্রাচীরটা একটু আমাদেরকে প্রোটেক্ট দেয়, আমাদেরকে আশা প্রদান করতে, তোমরা চোরের কাছ থেকে কি করবা? সুরক্ষিত করবা। ঠিক সেরকমই আমরা মনে রাখবো, কোষ প্রাচীর আমাদেরকে কি প্রদান করে বলতো? আশা প্রদান করে। কার কাছ থেকে? চোরের কাছ থেকে। লিখে ফেলো, আশা প্রদান করে। আশা প্রদান
করে। কোষ প্রাচীর কি করে বলতো? আশা প্রদান করে। এখন এই আশা প্রদান করে কি কি আমরা দেখি, এই যে আছে না, এক নম্বর হচ্ছে আতে হচ্ছে আকার প্রদান করে। বুঝা গেছে কথা? আকার প্রদান করে মানে আকার আকৃতি আঘাত থেকে রক্ষা করে। কথা বোঝা গেছে? আশা প্রদান করে, আকার আকৃতি আঘাত থেকে রক্ষা করে। তারপরে 2 নম্বর হচ্ছে দন্তাস আছে না, শক্তি প্রদান। শক্তি প্রদান আমরা মেইন ওয়ার্ডগুলো বলবো, কি ওয়ার্ডগুলো, ঠিক আছে? এক হচ্ছে শ্বসন, শ্বসনে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে, ঠিক আছে? তারপর হচ্ছে হচ্ছে পরিবহন, মানে এক কোষ থেকে আরেক কোষে পরিবহন। কোনটার মাধ্যমে বলতো? মধ্যপর্দার মাধ্যমে, ঠিক আছে? পরিবহন। আরেকটা আছে পৃথক, একটা কোষ থেকে আমরা দেখছিলাম একটা কোষ থেকে আরেকটা কোষকে কি করছে? পৃথক করছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রতীকী পরিবহন, তারপরে কি বললাম বলতো? পৃথক। এরপর আমরা যেটা বলবো, এই যে দোতে কি? দৃঢ়তা, দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে? আর এই যে আছে না, নতে হলো নাই, কাজ নাই, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। কথা কি বোঝা গেছে? প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। তাহলে আমরা যেটা বললাম যে আশা প্রদান করে, আমরা কিন্তু কনসেপ্ট বাই কনসেপ্ট মনে রাখবো, যে তাহলে কিন্তু মনে রাখতে পারবো না, টেকনিক দিব কিন্তু সেই টেকনিক যাতে বিষয়ের সাথে সামঞ্জস্য থাকে, যাতে পরীক্ষার হলে যাই বইয়ের উপর মনে নেই, টেকনিকের উপর মনে নেই, কিচ্ছু মনে নেই। বুঝা গেছে কথা? এই জন্য আমরা টেকনিকগুলো অবশ্যই কনসেপ্টের সাথে মানে মিল রেখে করবো, ঠিক আছে? এই জন্য কোষ প্রাচীরের আমরা যেটা বলছি আশা প্রদান করে, কার কাছ থেকে? একটু সাইডে লিখে রাখতে পারবো, চোরের কাছ থেকে, চোরের কাছ থেকে বাড়িকে রক্ষা করবে, এটা একটা আশা প্রদান করে, ঠিক আছে? আতে কি? আকার আকৃতি আঘাত, সতে কি? শক্তি প্রদান শ্বসন, প্রতে কি? পৃথক পরিবহন, দতে কি? দৃঢ়তা, আর নতে কি? নাই, কিসে নাই? প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। কথা কি বোঝা গেছে? তাহলে আজকে আমাদের মোটামুটি আমরা যেই পর্যন্ত পড়লাম, হ্যাঁ, তাহলে কোষ ঝিল্লিটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আজকে পড়লে খুবই ভালো হইতো, একসাথে পড়লে সবগুলাই অনেক ভালো হইতো, যদিও কিন্তু কোষ ঝিল্লি পড়লে অনেক বেশি লেকচার হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। কোষ ঝিল্লিতে আমরা যে টপিকস 2 আছে, সাইটোপ্লাজমিক অঙ্গাণু, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের টপিক 2 তে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে, মানে ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন। আমরা কখনো এইভাবে পড়বো না যে মাইটোকন্ড্রিয়ার পর ক্লোরোপ্লাস্টের পর ওইটার পর ওইটা, এইভাবে না। আমাদের টেকনিক আছে, আমরা একটার পর একটা মনে করব, সিকোয়েন্স বাই সিকোয়েন্স, ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনগুলো, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে আমরা বুঝছি না, মোটামুটি আমরা পড়ে ফেলেছি। তাহলে আমাদের কোষ ঝিল্লিতে বাকি থাকলো টু বি কন্টিনিউ। এরপরের যে লেকচারে আছে কোষ ঝিল্লিতে আমরা সেই এরপরের লেকচারে পড়াই দিব, কারণ প্রথম দিকে একটু কথা বলছি, আমাদের নতুনদের জন্য কিছু আমরা এক্সট্রা কথা বলি। ভালো থাকিও, সুস্থ থাকিও, আসসালামু আলাইকুম।